এখন গরুকে যদি আমরা ঠিকঠাক মতো সুস্থ রাখতে চাই, দেখেন আমরা যখন অসুস্থ হই ডাক্তার আমাদেরকে কি বলে যে ঠিকঠাক মতো ব্যায়াম করেন, সকালে দৌড়ান, হ্যাঁ, সুষম খাদ্য খান, ব্যায়াম করেন, হাঁটা চলাফেরা করেন, এগুলোই তো বলে নাকি। এখন একটা গরুকে আমি যদি কিনে আনার পরে 10-15 বছর যদি একই অবস্থায় বাইধা রাখি, সেই গরুটা কিভাবে সুস্থ থাকে বলেন। গরুর যে বিষয়টা দর্শক, আমরা অনেক সময় কি দেখা গেছে দুপুরের খাবারটা আমরা 2 ঘন্টা পরে খাই, এতে করে পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে যায়, আর পরবর্তীতে খিদাটা থাকে না ঠিকঠাক মতো, আমরা কি পরবর্তীতে খাবার খাইতে পারি না, আমাদের পেটের ভিতরে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তদ্রূপ গরুর ক্ষেত্রে একই রকম। গরুকে আপনারা যাই করেন, আপনারা 1 ঘন্টা আগে পরে খাবার খান, আপনার ব্যস্ততা অনুযায়ী, সেটা কোনো বিষয় না, কিন্তু মূল বিষয় হলো আপনারা যেই কাজই করেন টাইম টু টাইম গরুকে খাবার দিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে শুরু করছি আরও একটি প্রতিবেদন। দর্শক, আমরা অনেকেই গরু লালন পালন করি, কিন্তু এই গরু লালন পালন করতে গিয়ে আমরা কি কখনোই লাভের মুখ দেখি না। কেন জানেন? কারণ আমরা গরুগুলোকে ঠিকঠাক মতো লালন পালন করতে পারি না। আমাদের গরু প্রতিনিয়ত অসুস্থ হয়। এই প্রতিনিয়ত অসুস্থ হওয়ার কারণে আমাদের ডাক্তারদের যে পরিমাণ টাকা দেওয়া লাগে, হ্যাঁ, ওষুধ কিনতে যে পরিমাণ টাকা দেওয়া লাগে, তার সিংহভাগই এই 2 কাজে চলে যায়। এজন্য আমরা লাভের মুখ দেখতে পারি না। দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, আপনাদের কাছে আমি পরিষ্কার করব ঠিক কী কারণে খামারের গরুগুলো অসুস্থ হয়, হ্যাঁ, এবং কি করলে আপনাদের খামারের গরুগুলো অসুস্থ হবে না। আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের খামারের গরুগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং আপনারা লাভবান হতে পারবেন। তাহলে দর্শক, চলুন মূল ভিডিও আমরা শুরু করি। 1 নম্বরে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব, গরুকে ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন না করা। দর্শক দেখেন, আমাদের এই দেশের ভিতরে 2, 4, 5, 7 বছর আগেও আমরা কি এলএসডি সম্পর্কে জানতাম না। হ্যাঁ, এই এলএসডিটা বর্তমানে মহামারী আকারে ধারণ করছে। যে গরুকে একবার ধরে ওটা ট্রিটমেন্ট করাতে করাতে অনেক টাকা চলে যায় এবং গরু ঠিকঠাক মতো সুস্থও হয় না। হ্যাঁ, তাহলে আমরা কজন মানুষ আছি যে গরুকে ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন করি, আর যারা মনে করেন গ্রাম্য পর্যায়ে 1-2 গরু লালন পালন করে, তাদের কথা তো আর কি বলবো, তারা তো ভ্যাকসিন করেই না। তো দর্শক, আমি বলবো কি, অন্তত আপনারা সব ভ্যাকসিনগুলো না করেন, হ্যাঁ, অন্তত এলএসডি, লাম্পি স্কিন ডিজিজের এবং খুরা রোগের এই 2টা ভ্যাকসিন অন্তত আপনারা করে রাখুন। গলা ফুলা, তরকা, বাদলা, ওগুলার কথা বাদ দেন, ওগুলার দরকার নাই। অন্তত এই 2টা ভ্যাকসিন আপনারা করে রাখুন, তাহলে অন্তত কি সবচেয়ে ক্রিটিক্যাল 2টা অসুস্থতা থেকে আপনার গরুগুলোকে আপনারা সুস্থ রাখতে পারবেন। 2 নম্বর, বাছুর এখন পায়খানা করলো, একটা গরু এখন পায়খানা করলো, হ্যাঁ, প্রস্রাব করলো, এগুলা যতক্ষণ পর্যন্ত কি এই মেঝেতে থাকবে, ফ্লোরের ভিতরে থাকবে, হ্যাঁ, এগুলা গন্ধ ছড়াবে, হ্যাঁ, এগুলোর থেকে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হবে এবং এগুলোর থেকে কি মশামাছি আসবে। এই মশামাছি আসলে কি আপনার এই ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নিবে এবং গরুগুলো সুস্থ হবে। তাহলে দর্শক, দয়া করে এই খামারের কিংবা ঘরের এই ফ্লোরটা কি পরিষ্কার করে রাখবেন। 3 নাম্বার, নিয়মিত গরুকে গোসল না করানো। দর্শক, আমি শুরুতে একটা কথা বলি, যখন আমি গরু প্রথম লালন পালন করতে আনছিলাম, তখন আমার বাবা কি আগে দেশি গরু লালন পালন করতো, ওটাকে মাসে 2 মাসে একবার গোসল করাইতো না। কিন্তু আমি যখন প্রতিদিন 3-4 বার গোসল করাইতাম অতিরিক্ত কি গরমে, তখন আমার আব্বা মাথা আশ্রয়, আমার মানে খুব বেশি মাথা আশ্রাইতো, হ্যাঁ, যে হায় হায় গরুগুলা ঠান্ডা লাগে কি মারা যাবে। কিন্তু ওকে আমি এই বিষয়টা বুঝাইতে পারি না যে এগুলা কি, এই গরুগুলা হলো ঠান্ডা দেশের গরু, এগুলার জন্ম হলো হল্যান্ড থেকে, ঠিক আছে। এগুলাকে যত বেশি আপনারা ঠান্ডার ভিতরে রাখবেন, যত বেশি ঠান্ডা দিবেন, তত বেশি কি প্রোডাকশন ভালো দিবে। সুতরাং আপনারা কি গরুকে দর্শক মানে টেম্পারেচার অনুযায়ী, যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে তাহলে কি একবার করে গোসল করাবেন, আর যদি অতিরিক্ত মাত্রা থাকে, যেমন বর্তমানে কত 38-39 ডিগ্রি তাপমাত্রা পড়তেছে, এইরকম তাপমাত্রা হইলে আপনারা কি 3-4 বার পর্যন্ত গরুকে গোসল করাতে পারেন। দর্শক, 4 নাম্বার, গরুর যে বিষয়টা দর্শক, আমরা অনেক সময় কি দেখা গেছে দুপুরের খাবারটা আমরা 2 ঘন্টা পরে খাই, এতে করে পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে যায়, আর পরবর্তীতে খিদাটা থাকে না ঠিকঠাক মতো, আমরা কি পরবর্তীতে খাবার খাইতে পারি না, আমাদের পেটের ভিতরে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তদ্রূপ গরুর ক্ষেত্রে একই রকম। গরুকে আপনারা যাই করেন, আপনারা 1 ঘন্টা আগে পরে খাবার খান, আপনার ব্যস্ততা অনুযায়ী, সেটা কোনো বিষয় না, কিন্তু মূল বিষয় হলো আপনারা যেই কাজই করেন টাইম টু টাইম গরুকে খাবার দিতে হবে। 5 নাম্বার, বুঝে শুনে খাবার না দেওয়া। দর্শক, অনেকেই আমরা গরুকে খাবার দিই, হ্যাঁ, হয় বেশি হয়ে যায়, হয় কম হয়ে যায়। আমরা কখনোই গরুকে মেপে জোপে খাবার দিতে পারি না। অনেকে তো বডি ওয়েটই নির্ণয় করতে পারি না। কিছু কিছু মানুষ আছে যে পিতা দিয়ে বডি ওয়েট নির্ণয় করা যায়, এটা বললে হাসে, যেটা আবার কীভাবে সম্ভব। তো দর্শক, আপনারা গরুকে যখন খাবার দিবেন, আমি অনুরোধ করব
আপনারা গরুর বডি ওয়েট অনুযায়ী এবং গাভী যদি হয় সেক্ষেত্রে দুধের সাথে মিল রেখে, বডি ওয়েটের সাথে মিল রেখে, হ্যাঁ, এই দুইটা সমন্বয় করে আপনারা কি খাবার দিবেন। এতে করে আপনিও লাভবান হবেন, গরু অসুস্থ হবে না। দর্শক, 6 নম্বর, বাসি খাবার না দেওয়া। আমরা দেশ গ্রামের যে বিষয়টা হয়, দেখেন এই যে ভাতের মার দিয়ে গরু লালন পালন করা, দেখা গেছে আমরা কি ওই যে যারা ভাত রান্না করি এই ভাতের মারগুলা একটা ডেক্সি দিয়ে আসি, হ্যাঁ, এই ভাতের মারগুলা ওখানে কি ফেলে রাখে এবং আমরা যে তরি তরকারি যেই ছিকলাগুলা হয় ওই ছিকলাগুলাও কি ওইদিকে ফেলে রাখে। এতে করে কি যে ভাতের মারগুলা যখন গরম ওই ছিকলাগুলার ভিতরে যখন পড়ে, এগুলা কি 2-3 দিন পর্যন্ত এরকম থাকা অবস্থায় ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। দর্শক, এই খাবারগুলা, এই বাসি খাবারগুলো আপনারা যদি, কিংবা বাসি ভাতগুলো আপনারা যদি গরুকে খাওয়ান, তাহলে আপনার গরুর অবশ্যই কি, হ্যাঁ, খাদ্য বদহজম হবে, শিউর থাকেন। তাহলে আপনারা গরুকে কখনোই কি বাসি খাবার খাবার না, বিশেষ করে বাসি ভাত কিংবা ভাতের মার, কিংবা ভাতের মারের সাথে অনেক দিন 3-4 দিন পর্যন্ত তরকারি ছিকলা থাকে, এগুলা কখনো গরুকে খাওয়াবেন না। এতে করে গরুর বদহজম হবে এবং গরুর কি আস্তে আস্তে রুচি নষ্ট হয়ে যাবে। 7 নম্বর, প্রতি সপ্তাহে গরুকে আপনার কি একবার করে হলেও সাবান দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে। হ্যাঁ, আপনার গরুর গায়ে যদি ময়লা লেগে থাকে, গোবর লেগে থাকে, আপনার পায়ের খুরা যদি মনে করেন ময়লা থাকে, আপনার কি নিজের কাছে কি ভালো লাগবে? নিজের কাছে যেমন ভালো লাগবে না, তেমনি গরুরও একই অবস্থা। গরুও তো একটা প্রাণী। আপনি আপনার গরুকে নিয়মিত তো গোসল করাবেনই, হ্যাঁ। আর আমি সাজেস্ট করব দর্শক, অন্তত সপ্তাহে একবার হলেও আপনি আপনার গরুগুলাকে হয় শ্যাম্পু দিয়ে, আপনার সাবান দিয়ে ভালো করে মেজে গোসল করাবেন। এতে করে গরুগুলার শরীরে কি একটা গ্লেজিং আসবে, আপনার ভিতরে দেখবেন যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, গরুগুলোকে দেখতে সুন্দর দেখাবে এবং গরুগুলা সুস্থ থাকবে। 8 নম্বর, আমরা অনেকে আছি দর্শক, গরুগুলাকে কি কোনো জীবাণুনাশক দিয়ে স্প্রে করাই না। হ্যাঁ দর্শক, বিভিন্ন কোম্পানির এসিআই বলেন, একমি বলেন, স্কোয়ার বলেন, হ্যাঁ, কিংবা রেনাটা বলেন, বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক কি পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এগুলোর দাম কিন্তু আহামরি বেশি না। দর্শক, আপনারা কি করবেন যে 1 গ্রাম 1 ml 2 ml 1 লিটার পানির সাথে মিশিয়ে একটা স্প্রে করে রাখবেন। প্রত্যেক দিন খামারে ঢোকার সময় গরুগুলাকে স্প্রে করবেন, খুরাতে স্প্রে করবেন, কিংবা আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলাতে স্প্রে করবেন। এতে করে কি বাইরের থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বাতাসের মাধ্যমে আসে, এগুলো আসবে না এবং গরুগুলা সুস্থ থাকবে। তাহলে প্রতিনিয়ত আপনারা আপনাদের গরুকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন এবং দিনে সর্বনিম্ন 2 থেকে 3 বার হলেও করবেন। 9 নম্বর, দর্শক, সপ্তাহে আরেকটা কাজ আপনার করতে হবে। সেটা হলো পুরো ঘরটাকে, পুরো শেডটাকে আপনার কি হয় পটাশ আর নাহলে ভালো কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। দর্শক, আপনারা অন্তত করবেন কি সপ্তাহে একবার হলেও যে কোনো ধরনের জীবাণুনাশক দিয়ে, সবচেয়ে ভালো হয় যদি আপনি পটাশের পানি দিয়ে একবার করে ফ্লোরের সব জায়গায় যদি আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন পটাশের পানি দিয়ে, তাহলে কি গরু সুস্থ থাকবে এবং সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া আগাতে পারবে না। দর্শক, আরেকটা কাজ করবেন, ওই যে চুন আছে না, হ্যাঁ, আমরা যে আমাদের বাবা মারা যে পান খায় যে চুন দিয়ে, এই চুনগুলা ভিজিয়ে আপনারা কি বাহিরে ব্যবহার করতে পারেন। যারা কাছাকাছি মনে করেন গোবরগুলা ফালাই, এতে করে কি সেখানে মনে করেন বিভিন্ন ধরনের মশা মাছি সৃষ্টি হয়, হ্যাঁ, ওইখানে ভাইরাস ব্যাকটেরিয়ার উপদ্রবটা একটু বেশি হয়। তাহলে আপনারা কি করবেন, হয় কেরোসিন, নাহলে পটাশ, না হলে কি চুন, এগুলা স্প্রে করবেন এবং ফ্লোরের ভিতরেও করবেন। এতে করে কি ক্ষতিকারক যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা মারা যাবে, গরু সুস্থ থাকবে। 10 নম্বর, খাবারের পাত্র পরিষ্কার করা। দর্শক, আমরা অনেকে আছি 8-10 বছর পর্যন্ত গরু লালন পালন করতেছি, কিন্তু গরুর খাবারের পাত্রের দিকে কি ঠিকঠাক মতো তাকানো যায় না, পানির পাত্রের দিকে ঠিক মতো তাকানো যায় না। একবারে কি বলবো, মানে আস্তর পড়ে গেছে এমন অবস্থা। হ্যাঁ, এখন এই যে খাবারগুলা পচে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে যে আপনার মনে করেন ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, এগুলা থেকেই তো গরুর রোগাক্রান্ত হয়। তাহলে আপনাদের কি করা উচিত, আমার কি করা উচিত, প্রতিনিয়ত দিনে অন্তত 1-2 দিন পর হলেও আপনার কি পানির পাত্র ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে। আপনি যেখানে খাবার দেন, যে পাত্রে খাবার দেন, ওই পাত্রগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে। আর যদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন তাহলে তো কথাই নেই, সেটা আরও ভালো। 11 নম্বর, গরুকে বিশুদ্ধ পানি না পান করানো। দর্শক, আমরা অনেকেই আছি গরুকে খোলা পানি পান করাই, পুকুরের পানি পান করাই, খালের পানি পান করাই। আমার চোখের দেখা, আপনার গরু যদি সুস্থ থাকা দরকার,
আপনার গরু যদি সুস্থ রাখতে চান, আপনি কখনোই গরুকে ডিপ টিউবওয়েলের পানি ছাড়া অন্য কোনো পানি খাওয়াতে পারবেন না। আপনাকে অবশ্যই টিউবওয়েলের পানি খাওয়াতে হবে। এটা হলো সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি প্রতিনিয়ত আপনার গরুর অনেক বেশি পানি লাগে, একটা বড় গরুর মনে করেন 1-1.5 লিটার পর্যন্ত দৈনিক পানি লাগে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এই যে দূষিত পানিগুলা খাওয়ান, হ্যাঁ, বাইরের খোলা পানিগুলা খাওয়ান, এই পানিগুলার ভিতরে কত ধরনের রোগ জীবাণু থাকে, আপনার গরু কীভাবে সুস্থ থাকবে আপনি বলেন? তাহলে গরুকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনার কি বিশুদ্ধ পানি পান করাতে হবে, টিউবওয়েলের পানি পান করাতে হবে, বাইরের পানি গরুকে অবশ্যই খাওয়ানো যাবে না। 12 নাম্বার, আমরা অনেকেই ঘর করি কি একবারে নিচু, মানে যাওয়ার মতো, গরু ঘরের ভিতরে ঢুকার মতো কোনো অবস্থা নাই, মাথা লাগিয়ে যায়। আর ফ্যান চালানো তো সেটা হলো অন্য বিষয়। দর্শক, আমরা যারা গরু লালন পালন করতেছি কিংবা করি, আমাদের যেন এই বিষয়টা অন্তত মাথায় রাখা উচিত। বিশেষ করে যারা নতুন গরু খামার করব কিংবা গরু লালন পালন করব, তাদের বিষয়ে বলতেছি, আপনারা যেন ঘরটাকে একটু উঁচু করে বানান, হ্যাঁ, এবং ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখেন, যাতে করে গরুর শরীরে সবসময় আলো বাতাস লাগে। হ্যাঁ, এতে করে কি গরুর শরীরে সবসময় যদি বাতাস লাগে, হ্যাঁ, কিংবা আলো লাগে, বাতাসের সংস্পর্শে আসে, তাহলে আপনার গরু কি সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে। তাহলে দর্শক, আমরা যারা নতুন গরু লালন পালন করব, তারা যেন অবশ্যই এমনভাবে ঘরটা তৈরি করি যে যতটুকু সম্ভব উঁচু করতে পারি, যেন ভিতর দিয়ে বায়ু চলাচল পর্যাপ্ত করতে পারে, এবং এমন অবস্থা করি যাতে করে ভিতরে কিছু হলেও আলো বাতাসের ব্যবস্থা থাকে। 13 নাম্বার, বকনা কিনে আনছি, এটা এই পর্যন্ত 7-8টা বাছুর দিয়ে ফেলছে, 10-12 বছর একটা গোয়াল ঘরে কি বাঁধা অবস্থায় আছে, কিন্তু কখনোই এই গরুটা আলোর মুখ দেখে না। দর্শক, কখনোই গরুটা আলোর মুখ দেখে না। এখন গরুকে যদি আমরা ঠিকঠাক সুস্থ রাখতে চাই, দেখেন আমরা যখন অসুস্থ হই, ডাক্তার আমাদেরকে কি বলে যে ঠিকঠাক মতো ব্যায়াম করেন, সকালে দৌড়ান, হ্যাঁ, সুষম খাদ্য খান, ব্যায়াম করেন, হাঁটা চলাফেরা করেন, এগুলোই তো বলে নাকি। এখন একটা গরুকে আমি যদি কিনে আনার পরে 10-15 বছর যদি একই অবস্থায় বাইধা রাখি, সেই গরুটা কিভাবে সুস্থ থাকে বলেন? তাহলে সবচেয়ে ভালো হয় গরু যদি জায়গা যদি থাকে, তাহলে কি গরু ছাইরা পালন করা। আর যদি জায়গা না থাকে দর্শক, তাহলে আমি বলবো অন্তত দিনে একবার হলেও কিংবা 7 দিনে একবার হলেও গরুগুলাকে বাইরে বিচরণ করা, হ্যাঁ, অন্তত বাইরের একটু আলো বাতাস গরুর শরীরে লাগানো, এতে করেও গরু সুস্থ থাকবে। 14 নাম্বার, দর্শক, গরুকে হাবিজাবি খাইয়ে শুধু লালন পালন করলেই হবে না। গরু থেকে ঠিকঠাক মতো প্রোডাকশন এবং ভালো রেজাল্ট পাইতে হলে আপনাকে অবশ্যই ভালো খাদ্যর দিকে আপনার কি নজর দিতে হবে। দর্শক, আমি যখন শুরুর কথা বলতেছি, আমি যখন গরু লালন পালন শুরু করছি, তখন আমি যত ভালোভাবেই চেষ্টা করতাম খাদ্য রেশিওটা ঠিক রাখার জন্য, আমি ঠিকঠাক মতো পারতাম না। এতে করে হয়তো কি আমার গরু শুকিয়ে যাইতো, গরুর কি দুধের প্রোডাকশন কমে যাইতো, গরু হিট বন্ধ হয়ে যাইতো, এমনকি গরু কনসিভ করতে চাইতো না ঠিক মতো। তাহলে দর্শক, আমি বলবো আপনারা যারা গরুর খাদ্য বানান, ঠিক আছে, বিভিন্ন ধরনের খাদ্য মিক্স করে আপনারা যারা গরুর খাদ্য তৈরি করে গরুকে খাওয়ান, তারা এই খাদ্য রেশিওর বিষয়টা একটু সচেতন হবেন। এই খাদ্য রেশিওর কারণে দর্শক, আপনার গরুর কি বদহজম হয়, হ্যাঁ, পেটের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন ধরনের কি ভিটামিনের ঘাটতি হয়ে যায়, গরু অসুস্থ হয়ে যায়। তাহলে দর্শক, আমি বলবো যে সুষম খাদ্য আপনারা গরুকে দিবেন, গরু সুস্থ থাকার জন্য অবশ্যই এই বিষয়টার দিকে নজর দিবেন। 15 নাম্বার, দর্শক, মশামাছি থেকে আপনারা যদি আপনার গরুগুলাকে দূরে রাখেন, তাহলে আপনার গরুর কি রোগাক্রান্ত 80% হবে না। এই যে গরুগুলা যত অসুস্থ হয়, যত ধরনের অসুস্থ হয়, তার মূলে রয়েছে কি জানেন? শুধু মশামাছি। দর্শক, এই যে এলএসডির মতো ভয়াবহ রোগটা, এটা শুধু মশামাছির থেকে হয়। আপনি দর্শক, পরীক্ষামূলকভাবে আপনি যদি 1-2টা গরু লালন পালন করেন, যতগুলো গরু লালন পালন করেন, আপনি যদি আপনার খামারের চতুর্দিকে একবার উপরের থেকে নিচ পর্যন্ত পুরো খামার যদি আপনারা নেট দিয়ে বেড়া দিয়ে দেন, ভিতরে যদি একটা মশামাছি যদি প্রবেশ না করতে পারে, হ্যাঁ, ওই দিন থেকে আপনি খেয়াল রাখবেন আপনার ঘরে আর কোনো এলএসডি রোগ হবে না, লাম্পি স্কিন হবে না। এটা বাস্তব প্রমাণ। আমি দর্শক, গত 5-6 বছরে আমার খামারে আল্লাহর রহমতে কোনো কি এলএসডি রোগ হয় না, কারণ আমি নেট দিয়ে দিয়েছি, মশামাছি ভেতরে প্রবেশ করতে পারে না এবং কি এলএসডি রোগও হয় না। তাহলে দর্শক, এই সমস্ত কি সমস্যার মূলে রয়েছে কি এই মাছিগুলা এবং মশাগুলা। এই মাছি এবং মশাগুলা আপনারা যদি খামার থেকে দূরে রাখতে পারেন, বিতাড়িত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার গরুগুলা কি 100% সুস্থ থাকবে। 16 নাম্বার, আমরা অনেকেই গরুঘর কিংবা শেড নির্মাণ করি, এটা কি বিজ্ঞানসম্মত উপায়ে নির্মাণ করতে পারি না। দর্শক, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে গরু যখন আমরা কি গোসল করার পরবর্তীতে ফ্যান ছাড়িয়ে দেওয়ার পরে 2 ঘন্টার ভিতরে গরুর ফ্লোর কি শুকনো হয় না। এখন
আপনারা যখন নতুন গরুর ফ্লোর তৈরি করবেন এই বিষয়টার দিকে নজর দিবেন, যাতে করে গরু গোসল করানোর পরে পানিগুলা কেটে গিয়ে দ্রুত শুকিয়ে যায়। দর্শক, ফ্লোর যত বেশি স্যাঁতস্যাঁতে থাকবে আপনার গরু তত বেশি অসুস্থ হবে। এবং এবার আপনি চিন্তা করুন কিভাবে আপনার গরু ঘরটা নির্মাণ করলে কি আপনার গরু ঘরের ফ্লোর থেকে পানিগুলো দ্রুত নিষ্কাশন হয়ে শুকিয়ে যাবে এবং কি স্যাঁতস্যাঁতে অবস্থাটা থাকবে না। এতে করে কি আপনার গরু দেখবেন কি অসুস্থ হবে না, আপনার গরুগুলা সুস্থ থাকবে। দর্শক, নতুন ঘর করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কি এই ফ্লোরের এই যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিংবা পানি কাটা দেওয়ার যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা একটু ভালো করে করবেন। আবার বেশি পরিমাণ ঢেল দিবেন না, যাতে করে কি গরু স্লিপ কেটে ফুরে গিয়ে আবার কি হাত পা ভেঙে যায়।